প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন টিভিএন ওয়েলনেস দেখার জন্য। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সজল আশফাক। দর্শক, আপনারা জানেন যে আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে এবং অনুষ্ঠানের টেলিফোনের মাধ্যমে আপনারা অংশ নিতে পারেন। দর্শক, আপনারা জানেন যে আমরা প্রতিটি পর্বে একটি বিষয় নিয়ে কথা বলে থাকি এবং আমাদের সাথে থাকেন একজন অতিথি এবং আমরা কথা বলি সেই বিষয় নিয়ে এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। দর্শক, আজকে আমরা শীতের সাথে সংশ্লিষ্ট একটি বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে শীতে যে ব্যথা বেদনা হয় তার উপশমে কি করণীয় আছে, সেই বিষয়গুলো আমরা শুনবো। এবং আমাদের সাথে আজকে উপস্থিত আছেন নিউ ইয়র্কের প্রথিতযশা ফিজিওথেরাপিস্ট ডক্টর ইমরুল কবির। ডক্টর ইমরুল কবির, আপনাকে আমাদের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। জি দর্শক, আগেই বলেছি যে শীতের সময় কিন্তু আমাদের শরীরে যে ব্যথার অনুভূতি সেটা কিন্তু বেড়ে যায় এবং অন্যান্য সময় আছেন যারা নানা রকম ব্যথায় ভুগছেন আগে থেকে এবং সেসব ক্ষেত্রে হয়তো ওষুধও খাচ্ছেন, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু দরকার হয় কিছু ব্যায়ামের, কিছু ফিজিওথেরাপির। আমরা আজকে সেই বিষয়গুলি নিয়ে কথা বলবো। ওষুধের পাশাপাশি কি বিষয়গুলো করা যায় সেগুলো আমাদের আলোচনা থাকবে, পাশাপাশি ওষুধের কিছু বিষয়ও থাকবে যেটা আপনারা নিতে পারেন। দর্শক, প্রথমে চলে যাচ্ছি আমাদের অতিথির সঙ্গে আজকের বিষয়ের উপরে আলোচনায়, ডক্টর ইমরুল কবির। ডক্টর ইমরুল, আপনি জানেন যে শীতের সময়তে স্বাভাবিকভাবে যারা বয়স্ক আছেন তাদের মধ্যে কিন্তু একটু ব্যথা যে অনুভূতি সেটা একটু বেড়ে যায় এবং যারা আগে থেকেই নানা ব্যথায় ভুগছেন তাদের তো সমস্যা আছেই এবং অনেক হয়তো আপনাদের কাছে নানা রকম চিকিৎসা নিচ্ছেন, নানা রকম থেরাপি নিচ্ছেন। তবে এই সময় যে শীতে কি মানে সত্যিকার অর্থে শীত কি কোনো ব্যথা বাড়িয়ে দেওয়ার ব্যাপারে কোনো ভূমিকা রাখে? বা এই যে প্রচন্ড ঠান্ডা পড়েছে, তুষার পড়েছে কয়েকদিন আগে, এইটা অ্যাকচুয়ালি আমরা সায়েন্টিফিক্যালি কতটা রিলেটেড সেটা আমরা জানি না, কিন্তু এটা সত্য যে শীতকাল যদি আমরা দেখি শীত আসলেই মানসিক ব্যথা আমাদের একদম সমস্যা কিন্তু বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে হ্রাস পায়। তো আর সাইডিকের অনেকগুলো সিমটমস এর মধ্যে একটা হচ্ছে যে মর্নিং স্টিফনেস, এবং শীতের সময় তারা বেশি হতে অনুভব করে, যেটা সময় তাদের হাতে, তাদের হাত, তাদের শোল্ডার সব মিলিয়ে থাকে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আস্তে আস্তে। তো যেটা বলছিলাম যে একটা কারণ হতে পারে যে শীতের সময় আমরা খুব বেশি মুভমেন্ট করি না, আর একটা কারণ হতে পারে যে আমাদের মানুষদের জন্য বাংলাদেশের ওয়েদার এবং আমেরিকার ওয়েদার মধ্যে শীতকালীন ওয়েদারটা অনেক ভিন্ন। তো এই প্র্যাকটিসগুলো করতে পারে। দেখা যাচ্ছে ঘরে বসে ছিলাম, মুভমেন্ট করতে পারছি না এবং আমাদের শরীর হয়তো সামঞ্জস্য যেতে পারছে না আমাদের এখানকার ওয়েদারের সাথে, এবং এগুলো হয়তো প্র্যাকটিস হতে পারে যে আমাদের আচ্ছা। ডক্টর ইমরুল, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি কিন্তু ঠিক ততটা পরিষ্কার না। আপনি হয়তো মাইক্রোফোন ইউজ করছেন না, তাই যদি একটু কাছে যেয়ে কথা বলেন তার মানে শুনতে সুবিধা হবে। আমরা শুনছি কিন্তু আর একটু পরিষ্কার হলে ভালো হয়, আমার মনে হয় দর্শকরা শুনতে পাবে। যা হোক, তাহলে এক্ষেত্রে আসলে সাধারণের কি করণীয় আছে? আপনি বলছিলেন যে এ সময় তাদের মধ্যে যে শারীরিক পরিশ্রম বা তাদের একটু চলাফেরার প্রবণতা কমে যায় স্বভাবতই, তাহলে করণীয় কি আছে যেটা তারা করতে পারেন এবং যেটা করলে তাদের উপকার হবে? জি, প্রথমত হচ্ছে যে একটা রুটিন তৈরি করা, শুধু শীতকালীন সময়ের জন্য না, সারা বছরের জন্য একটা স্বাস্থ্যসম্মত রুটিন যদি একটা মানুষের থাকে, সেটা হচ্ছে নিয়মিত ব্যায়াম করা, তাদের ওয়েটটাকে কন্ট্রোল রাখা, শীতের সময় কিন্তু কর্মক্ষম হবে এবং পর্যাপ্ত পরিমাণ পানি পান করা, পর্যাপ্ত পরিমাণে ঘুমানো এবং তাদের যে অন্যান্য মেডিকেল প্রবলেমগুলো সেগুলো কন্ট্রোলে রাখা, বিশেষ করে প্রেশার হোক, কোলেস্ট্রল হোক, তাদের ওয়েট ম্যানেজমেন্ট। তখন দেখা যাচ্ছে যে তাদের সারা বছরই কিন্তু তারা স্বাস্থ্য থাকছে, তাদের ব্যথা এবং অন্যান্য সমস্যাগুলো আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে। তো আমি বলবো যে একটা রুটিন তৈরি করার জন্য কখনোই লেট না, এখন আপনি শুরু করতে পারেন এবং আপনি দেখেন যে কি কি বলেন করলে আপনি ব্যথা পাবেন। এটা কিছু জিনিসটা আলোচনা করলে ব্যথা বাড়ছে, নাকি খুব বেশিক্ষণ বসে থাকলে আপনি কমে ব্যথা পাচ্ছেন, নাকি খাবারের সাথে আপনার ওয়েটটা বেড়ে থাকছে, যেহেতু শীতের সময় আপনি খুব বেশি নাড়াচাড়া করতে বের হতে পারছেন না, আপনি ডায়াবেটিস কন্ট্রোলে বাইরে আপনি হাঁটাচলা করে ডায়াবেটিস তাকে কন্ট্রোলে রাখতে পারছেন না। তো এই সমস্ত প্র্যাকটিস গুলো আপনি দেখেন যে আপনাকে কি আপনার এই ব্যথার কিছু এটা কারণ।
এটা ডায়াবেটিস নিউরোপ্যাথি যদি হয়ে থাকে, এটা যদি আপনার হ্যাঁ, আর্থ্রাইটিস হয়ে থাকে, তো সেভাবে হ্যাঁ, আপনাকে কন্ট্রোল করতে হবে। এবং এই যে যেটা কিছুক্ষণ আগে আমি বললাম যে একটা হেলদি রুটিনে আসতে হবে। হেলদি রুটিন মানে হচ্ছে যে আপনাকে যদি আপনি ভালো খাবার খান, ভালো খাবার মানে হচ্ছে যে হুম, আপনি যদি কার্বোহাইড্রেট কমান, আপনি যদি হুম, হুম, পর্যাপ্ত হুম, পরিমাণে ফল, শাকসবজি, আমাদের যেটা কমাতে হবে সেটা হচ্ছে তৈলাক্ত খাবার, লবণ, খুব বেশি হুম, চিনি, হুম। এই ধরনের জি, খাবারগুলো কমাতে হবে এবং স্বাস্থ্যকর খাবারগুলো বাড়াতে হবে, ওয়েট জি, ম্যানেজমেন্ট করতে হবে এবং আচ্ছা। এক্সারসাইজ গুলো এটা নিয়মিত করতে হবে। জি, জি। ধন্যবাদ ডক্টর ইমরুল কবির। ডক্টর ইমরুল, আমাদের একটু টেকনিক্যাল সমস্যা হচ্ছে। আপনি যদি পারেন এই ফাঁকে আপনার জি, মাইক্রোফোনটা যদি ব্যবহার করতে পারেন তাহলে ভালো হয়। আমি দর্শকের ফোনটা একটু নিচ্ছি। আপনি যদি এ শিওর, সময় নাও শোনেন, আমি দর্শকের ফোনটা শুনে নিচ্ছি, আপনাকে আমি বলে দিব। শিওর, সমস্যা নেই। শিওর। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম অনুষ্ঠানে। আপনারা দেখছেন টিভিএন ওয়েলনেস। আমাদের সাথে আছেন ডক্টর ইমরুল কবির, ফিজিওথেরাপিস্ট। আমরা আজকে কথা বলছি শীতের ব্যথা বেদনা নিয়ে। দর্শক, একটা কথা বলে রাখি যে আমরা এই প্যান্ডেমিকের সময় আমরা কিন্তু যে যার অবস্থান থেকে অনুষ্ঠানটি করছি। আমি আমার বাসা থেকে করছি, আমাদের যিনি অতিথি আছেন তিনি তার বাসা থেকে করছেন এবং নিউ ইয়র্ক স্টুডিও থেকে এটি নিয়ন্ত্রণ করা হচ্ছে। সভাপতি এক্ষেত্রে অনেক রকম যান্ত্রিক ত্রুটি হতে পারে, আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলে যাচ্ছি ডক্টর ইমরুল কবিরের কাছে। ডক্টর ইমরুল, একজন দর্শক বোধহয় আছেন, আমরা একটু প্রশ্নটা নিচ্ছি। জি। হ্যালো দর্শক, কে আছেন? হ্যালো। দর্শক কেউ কে আছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম আমজাদ। আমি বাফলো থেকে বলছি। জি, আমার হাত আমি উপরে উঠাইতে পারি না, ব্যথা আর শোল্ডারে ব্যথা। তো এটা মনে হয় ফ্রোজেন শোল্ডার বলে। সো এটার জন্য কি চিকিৎসা করা যেতে পারে? এই সময় আমি থেরাপি, আমার ডাক্তার বলছিল আর কি থেরাপি নেওয়ার জন্য, কিন্তু আমি কোভিড এর কারণে থেরাপিতে যাইতেছি না। তো হ্যাঁ, হ্যাঁ, ঘরে আমি কি কি করতে পারি? কি ধরনের ব্যায়াম আচ্ছা, করতে আচ্ছা। পারি? এই সমস্যাটা কতদিন থেকে হচ্ছে, ফ্রোজেন শোল্ডার? 1 মাস। ১ মাস। ডক্টর ইমরুল কোনো প্রশ্ন করতে চান? জি, আপনার কোন কোন মুভমেন্টে প্রবলেম হচ্ছে এখন? যেরকম সামনের দিকে উপরে তোলা, সাইডের দিকে উপরে তোলা, কোন মুভমেন্টে আপনার সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে? উপরের স্ট্রেট উপরের তোলা এবং পিছন থেকে পিছনে হাত পিছনে নেওয়া, জামা কাপড় পরার জন্য সমস্যা আর কি। ইভেন কি I see. জামা কাপড়। আচ্ছা, ওকে। তাহলে কয়েকটা জিনিস আমি ক্লিয়ার করি। একটা হচ্ছে যে ফ্রোজেন শোল্ডার যে রোগটা, শোল্ডারের এটা খুবই কমন একটা রোগ, যেকোনো বয়সে হতে পারে, পুরুষ এবং মহিলাদের হতে পারে। এখন এই রোগটা কিন্তু একটা স্টেজ থাকে, স্টেজ বাই স্টেজ আগায়। এই রোগটা অনেক সময় নিজে থেকেও ভালো হয়ে যায়। ৯ থেকে ১০ মাস রোগটা স্থায়ী থাকে। রোগটা ৩টা ধাপ থাকে। ১ম ধাপ হচ্ছে আস্তে আস্তে যখন রোগটা বাড়তে থাকে, মানে হচ্ছে যে দিনে দিনে আপনার জয়েন্ট আরো শক্ত হয়ে যাবে, ব্যথা আরো দিনে দিনে বাড়বে। মাঝখানে যে ৩ মাসের স্টেজটা, তখন আপনার রোগটা অনেকটা একই রকম থাকবে, ব্যথা থাকবে, কিন্তু শেষের ৩ মাসের দিকে ব্যথাটা কমে আসবে এবং মুভমেন্ট আস্তে আস্তে খুলে আসবে। এখন ফিজিক্যাল থেরাপিতে যখন আপনি যাবেন, এক্সারসাইজ গুলো করবেন, তখন দেখা যাবে যে এক্সারসাইজের সাথে সাথে আপনার ব্যথা বাড়ছে। আপনি কমপ্লেইনও করবেন যে আমি রাতে ঘুমাতে পারছি না, আমি মুভমেন্ট করতে পারছি না, আমার ব্যথা দিনে দিনে আরো খারাপের দিকে যাচ্ছে। তাহলে ফিজিক্যাল থেরাপি করে লাভ কি? ফিজিক্যাল থেরাপির লাভটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার যে মুভমেন্টটা, যেটা এখন স্টিফ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এটাকে যত তাড়াতাড়ি ফেরানো যায়। কারণ এক সময় জয়েন্টটা খুলে আসবে। যেহেতু এটা বললাম যে ৩টা স্টেজ, ৩টা ধাপ এই রোগের, শেষের ধাপের সময় আস্তে আস্তে জয়েন্টটা খুলে আসবে, ব্যথাটা আস্তে আস্তে কমতে থাকবে। সেই সময় খুবই ইম্পর্টেন্ট যে আমরা আগের মতো ফুল মুভমেন্ট শোল্ডারের, কারণ মনে রাখতে হবে শোল্ডার আমাদের একমাত্র জয়েন্ট যেখানে ৩৬০ ডিগ্রি মুভমেন্ট হয়। তার মানে হচ্ছে কি, আমরা গোল রাউন্ড ঘোরাতে পারি, একদম ফুল সার্কেলে ঘোরাতে পারি। এই ফুল সার্কেলে মুভমেন্টটা যেন, এই কমপ্লেক্স মুভমেন্টটা যেন আবার আমরা আগের মতো করতে পারি, না হলে তো আপনি আগের মতো কাজকর্ম করতে পারবেন না। তো সেই জন্য আপনাকে এক্সারসাইজ গুলো এখন থেকে শুরু করতে হবে এবং লাস্ট স্টেজে যত খুলতে থাকবে জয়েন্টটা, ব্যথা বাড়লেও আপনাকে এক্সারসাইজ গুলো কন্টিনিউ করতে হবে। এখন আমি বলবো যে ফিজিক্যাল থেরাপিস্টের সাথে আপনি যোগাযোগ করেন, ফিজিক্যাল থেরাপিস্টের শরণাপন্ন হন। তাহলে উনি আপনাকে অ্যাসেস করে, আপনার কন্ডিশনটা বুঝে, আপনার কত ডিগ্রি এখন লিমিটেড এবং কত ডিগ্রি আমরা বাড়াবো, সেভাবে আপনাকে বা ম্যানিপুলেশন সাথে করতে হবে কিনা, সে পুরো ফুল আপনাকে একটা প্যাকেজ দিবে। এখন জিনিসটা হচ্ছে যে প্যান্ডেমিকের জন্য আমি জানি যে আপনি হসপিটালে বা ক্লিনিকে যেতে পারছেন না, কিন্তু আপনার ফিজিক্যাল থেরাপিস্ট আপনাকে একটা প্ল্যান তৈরি করে দিতে পারে। কারণ ফ্রোজেন শোল্ডারে বেশিরভাগ সময় ব্যায়াম কিন্তু বাসায় করতে হয়। কারণ যেহেতু ব্যায়ামটা আপনাকে প্রতিদিন করতে হবে, নিয়মিত করতে হবে, যতদিন আপনি ভালো না হন, মাসের পর মাস আপনাকে ব্যায়াম করে যেতে হবে। সো ব্যায়ামের সরঞ্জামপাতি নিয়ে আপনি যদি পুলি বা ফিঙ্গার ল্যাডারে কিছু সরঞ্জামপাতি নিয়ে বাসা শুরু করেন, আপনি অনেক উপকৃত হবেন। ধন্যবাদ ডক্টর ইমরুল কবির, খুব সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য।
আমাদের দর্শকরা প্রথম দিকে আপনার অনেকগুলো কথা মিস করে গেছে, যেহেতু শোনা যাচ্ছিল না। তো আপনি যদি আবার একটু বলেন যে শীতের সময় যে সমস্যাগুলো হয়, যে ব্যথাটা হয়, এটা আপনি বলছিলেন যে আসলে আম আ ওইভাবে কোনো কারণের কথা বলা নেই শীতে। কিন্তু বলছিলেন যে শীতে যেহেতু মানুষের মুভমেন্টটা কমে যায়, সে কারণে হয়তো অনেকে আ তাদের মধ্যে ব্যথার অনুভূতিটা বেড়ে যায়, এবং এ সময় আপনি বলছিলেন যে কিছু জিনিস তারা যদি আগে থেকেই করে, তাহলে কিন্তু হয়তো ব্যথাটা কম অনুভূত হবে বা অনুভূত হবে না। সেই বিষয়টা যদি আবার সংক্ষেপে একটু বলেন। জি, অবশ্যই। তো জি। যেটা আমি বলছিলাম কিছুক্ষণ আগে, ব্রেকের আগে, সেটা হচ্ছে যে শীতকালীন সময়ে যে আমাদের ব্যথা-বেদনা বেড়ে যাচ্ছে, বিশেষ করে আর্থ্রাইটিস যদি থাকে তখন আর্থ্রাইটিসের ব্যথা বাড়তে পারে। কোমর ব্যথা যদি থাকে কোমর ব্যথা বাড়তে পারে। বাড়ার কারণটা মেইনলি হবে যখন আপনি এনাফ মুভমেন্ট করছেন না। শীতের কারণে আর্থ্রাইটিসের এমনিও জয়েন্ট গুলো একটু শক্ত হয়ে থাকে, বিশেষ করে সকালে যখন আপনারা ঘুম থেকে উঠেন। কিন্তু এটাতে এমন না যে রোগটা বেড়ে যাচ্ছে বা রোগটা আরো বেশি গাড়িয়ে যাচ্ছে বা ক্ষতি হচ্ছে। আপনাদের যেটা করতে হবে, একটা রুটিন মেইনটেইন করতে হবে বেসিক্যালি। শুধু শীতকালীন সময়ের জন্য না, এটা সারা বছরের জন্য। এবং আপনার কিছু, কিছু রোগের ক্ষেত্রে যেরকম আর্থ্রাইটিস এর ক্ষেত্রে যেহেতু আমরা জানি যে এটার কোনো পার্মানেন্ট কিউর নেই, তো সেটা আপনাকে সারা জীবনই মোটামুটি মেইনটেইন করতে হবে। সেটা হচ্ছে নিয়মিত ব্যায়াম করা, এক্সারসাইজ যদি আপনি কন্টিনিউ করেন, সামার হোক, উইন্টার হোক, আপনার ফল হোক, স্প্রিং হোক, সারা বছর ধরে আপনাকে করতে হবে। এবং এক্সারসাইজের কিন্তু রুটিন অলরেডি করে দেওয়া আছে, নিয়ম কিছু করে দেওয়া আছে। সেটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলে প্রত্যেকটা মানুষের অ্যাডাল্টদের সপ্তাহে ৭ দিনের মধ্যে ৫ দিনই ব্যায়াম করতে হবে, এবং এই ব্যায়ামটা হতে হবে প্রতিদিন আধা ঘন্টার। আধা ঘন্টা আপনি যদি একসাথে ব্যায়াম না করতে পারেন, এই ব্যায়ামটা আপনি দিনে ২ বার করতে পারেন, ১৫ মিনিট ১৫ মিনিট করে, বা দিনে ৩ বেলা ১০ মিনিট ১০ মিনিট ১০ মিনিট করে। অল্প করে শুরু করেন, আস্তে আস্তে আপনার ব্যায়ামের যেটা আমরা বলি ইন্টেন্সিটি, তার মানে হচ্ছে যে আপনার ব্যায়ামের যেই শক্তিটা সেটা বাড়ান। তাহলে দেখবেন যে আস্তে আস্তে আপনার ঘাম ঝরছে, এবং ঘাম ঝরাতে হবে ব্যায়ামের সময়। তখন আমরা বুঝবো যে ব্যায়ামটা আসলেই কাজ করছে এবং আপনার জন্য এটা উপযুক্ত। আরেকটা হচ্ছে কিছু, কিছু ব্যায়াম আপনার ক্ষেত্রে বেশি প্রযোজ্য হতে পারে। আবার কিছু, কিছু ক্ষেত্রে আপনার কিছু, কিছু ব্যায়াম আপনার জন্য আবার অপকারও হতে পারে বা ক্ষতিও করতে পারে। তো আপনার যদি স্পেসিফিক রোগ থাকে এবং সেই রোগের জন্য কোনো ব্যায়ামের প্রশ্ন থাকে আপনার, আপনার ডক্টরের সাথে, অর্থোপেডিক ডক্টরের সাথে, নিউরোলজিস্টের সাথে, ফিজিক্যাল থেরাপিস্টের সাথে কথা বলেন। আপনি তাদেরকে বলতে পারেন যে এই লিস্টটা দেখাতে পারেন ডায়েরিতে বা খাতায় লিখে, যে এই ৫ টা আমি ব্যায়াম করছি, এগুলোর মধ্যে আমার জন্য কোনটা, কোনটা প্রযোজ্য বা প্রযোজ্য নয়। আরেকটা হচ্ছে যে ব্যায়ামের পাশাপাশি আমাদের হেলদি লাইফস্টাইলের আরেকটা জিনিস হচ্ছে খাবার-দাবার। মনে রাখতে হবে আমাদের লবণ, চিনি এবং তেল জাতীয় খাবার কমাতে হবে। আমাদের সবজি, আমাদের ফলমূল, এই ধরনের খাবার বাড়াতে হবে। হেলদি খাবারগুলো বাড়াতে হবে মোট কথা। এবং আমাদের আ আ পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে, যেটা অনেক সময় বয়স্কদের বেলায় বিশেষ করে আমরা দেখি ডিহাইড্রেশন গরমের দিনেও দেখি, ঠিক সেই জিনিসটা আমরা শীতের দিনেও দেখি যে কম পানি পান করা হচ্ছে। তো মিনিমাম ৮ গ্লাস পানি, যেদিন এক্সারসাইজ করবেন সেদিন মিনিমাম ১০ গ্লাস পানি আপনাদের পান করতে হবে। আপনাদের পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে, এবং সাথে, সাথে এই যে ব্যালেন্সটা আপনার পর্যাপ্ত পরিমাণ ঘুমানো, এক্সারসাইজ করা, মুভমেন্ট করা, ব্যালেন্স ডায়েট করা, এগুলো আপনাদের রুটিনলি ফলো করতে হবে। তখনই দেখবেন যে আপনার শুধু ব্যথা-বেদনা না, আপনাদের অন্যান্য রোগগুলো আস্তে, আস্তে সিম্পটমস গুলো আপনারা ম্যানেজ করা শিখে গেছেন। জি, ধন্যবাদ ডক্টর ইমরুল কবির। আপনি খুব সুন্দরভাবে বিষয়টা বুঝিয়ে বললেন। তো এই সময়ে আসলে আ বয়স্কদের তো অনেক সমস্যা বেড়ে যায়। তো তাদের তো অনেকের আছে, ধরেন আপনি যেটা বলছিলেন যে তারা হয়তো ঘরের বাইরে যাচ্ছেন না। তাদের হয়তো কিছু ব্যায়াম করতে হয়। হয়তো আইসের জন্য বাইরে যেতে পারছেন না। তো সেক্ষেত্রে তারা ঘরে কি ধরনের ব্যায়াম করতে পারে? জি, আ সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে আপনারা যে মুভমেন্টস গুলো বাসায় করে থাকেন, হাঁটাচলা করা। বাসার মধ্যে আপনারা ১০ মিনিট হাঁটেন। হুম, একটা একটা জায়গায় যেটা বলে আমরা একটা স্টেবলিশে আপনারা ওই যে যেটা আমরা মার্চিং করা, গোল হুম, ঘোরা, সামনের দিকে আগানো, আবার পিছনের দিকে যাওয়া। আবার কিছু ব্যালেন্সিং এক্সারসাইজ, যেরকম কোনো সাপোর্ট ছাড়া, কোনো চেয়ারের সাপোর্ট ছাড়া আপনার চেয়ার থেকে দাঁড়ানো আবার বসা ১০ বার। দেখবেন যে ১ম ২-৩ বার করতে আপনাদের সহজ মনে হচ্ছে। কিন্তু যখনই ৪, ৫, ১০ বার করছেন একই এক্সারসাইজ, তখনই দেখবেন যে পায়ের হাঁটু ধরে যাচ্ছে, রানের মাসল গুলো ধরে যাচ্ছে। তখনই আমাদের বুঝতে হবে যে এই জয়েন্টটা বা মাসল গুলো কাজ করা শুরু করছে। এছাড়া হচ্ছে আমাদের সিঁড়ি দিয়ে আমরা উঠানামা করতে পারি, এটা একটা এক্সারসাইজ। তো একদিনেই খুব বেশি করবেন না, কারণ আবার এটাও হয় যে একদিনেই তারা প্রথমেই খুব বেশি পরিমাণ করে ফেলে, তখন কিন্তু আবার ব্যথা বেড়ে যায়, জয়েন্টের উপর প্রেসার পড়ে, মাসেলের উপর স্ট্রেইন পড়ে, এবং তখন তারা আবার ডক্টরের শরণাপন্ন হয় বা ফিজিক্যাল থেরাপিস্টের শরণাপন্ন হয়। তো আমি বলবো যে আপনাদের এই সিম্পল মুভমেন্টস গুলোই আপনারা
আপনারা বাড়াতে থাকেন, আস্তে আস্তে চেয়ারে বসে বিভিন্ন রকমের এক্সারসাইজ আছে। পা তুলতে হবে, 10 সেকেন্ড ধরে রাখবেন, আবার পা নামাবেন, ডান পা করবেন, তারপর বাঁ পা করবেন, আবার দোনো পা একসাথে তুলবেন। দাঁড়ানো অবস্থায় এক পায়ে দাঁড়ানো, তো সেটা আমাদের ব্যালেন্স আমাদের ইমপ্রুভ করে, এক পায়ে দাঁড়ানোর ব্যালেন্স। পায়ের আঙ্গুলের উপর দাঁড়ানো, তারপরে পার দুইটা গ্যাপ বাড়িয়ে পা ডান পাশে বাঁ পাশে বেন্ড করা, হাতের বিভিন্ন মুভমেন্টস, যে স্ট্রেচিং করা শোল্ডার জয়েন্টস এর, কারণ শোল্ডার জয়েন্টস বয়স্কদের বেলা আমি বেশিরভাগই দেখি যে খুব স্টিফ থাকে, শোল্ডার জয়েন্টে খুব বেশি মুভমেন্ট হয় না। তো এখন যদি আপনারা নিয়মিত স্ট্রেচিং করতে থাকেন, দেখবেন যে আস্তে 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 কিন্তু বাড়ছে। আমি সপ্তাহে একটা ক্লাস নেই বয়স্কদের জন্য আমাদের বাংলাদেশি কমিউনিটিতে, এটা ফ্রি ক্লাস, 1 ঘন্টা বৃহস্পতিবার দিন। আমি দেখছি যে প্রথম প্রথম তাদের খুব স্টিফ থাকে, অনেক কমপ্লেন করে যে ব্যথা বেড়ে যাচ্ছে বা সমস্যা হচ্ছে, কিন্তু 1 মাসের মধ্যে মানে 4টে সেশন পরে দেখি যে আস্তে 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 তারা তাদের জয়েন্টস গুলো খুলে যাচ্ছে। যদি কোনো সময় আমাদের 2-1টা সেশন এরকম ব্রেক যায় বা হচ্ছে না, 1 সপ্তাহ 2 সপ্তাহ গ্যাপ যাচ্ছে, তখনই আবার ওনারা কমপ্লেন করা শুরু করে যে আমার তো আবার শক্ত হয়ে যাচ্ছে। তার মানে কি, এই মুভমেন্টস গুলো আপনাদের নিয়মিত করতে হবে, এটা আপনাদের একটা রুটিন তৈরি করতে হবে। আমরা যে এক্সারসাইজ গুলো আপনাদের শিখিয়ে দিই ক্লিনিকে বা আপনাদের ভিডিওতে বলে দিই, বিভিন্ন অনলাইনে এখন ইউটিউবে দেখা যাচ্ছে ভিডিও, বা এখন অনেক টিভি চ্যানেলই বিভিন্ন এক্সারসাইজ ভিডিও দেখাচ্ছে। তো সেগুলো যতটুকু আপনার প্রযোজ্য, আপনার পক্ষে করা সম্ভব সেগুলো করবেন, এবং আপনি বুঝতে পারবেন যে আপনি ভালোর দিকে যাচ্ছেন কিনা, যেহেতু শরীর আপনার, আপনি সেটা অনেকটা ধারণা করে নিতে পারবেন যে হ্যাঁ আমার ভালোর দিকে যাচ্ছে। জি, ধন্যবাদ। খুব সুন্দরভাবে বুঝিয়ে বললেন ডক্টর ইমরুল। দর্শক নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আসলে কিভাবে ব্যায়ামগুলো করতে হবে। চলে যাচ্ছি একজন দর্শকের কাছে, আমাদের জন্য বোধহয় একজন দর্শক অপেক্ষা আছেন ফোনে। দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, হ্যালো। জি, শুনতে জি, পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি কুইন্স জ্যাকসন হাইট থেকে বলছি। জি, নামটা বলতে হবে ভাই। আমার নাম মতিন তালুকদার। জি হ্যাঁ, মতিন তালুকদার, আমার নাম মতিন তালুকদার, জ্যাকসন হাইট থেকে জি, বলছি। শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। প্রশ্ন হচ্ছে ওই যে ডক্টর ইমরুল সাহেবকে বলছিলাম আর কি, যে ওনার যে ওই যে থেরাপিস্ট, যেটা থেরাপিস্ট বিষয়ে আর কি একটু কথা বলতাম। আমার হাতে এরকম একটা ব্যথা আর কি, যে বর্ণনা উনি দিলেন ঠিক এরকমই, আমি হাতটা পিছনে ব্যাকের দিকে নিতে পারি না, তারপরে উপরের দিকে বেশি উঠাতে পারি না, সেম আগে যে বর্ণনা হয়েছে ঠিক সেই রকমই। তো এখন আমি থেরাপি নিছি প্রায় 2 মাসের মতো। থেরাপি নেওয়ার পরে তো তখন খুবই ব্যথা অনুভূত হয়েছে আর কি, কিন্তু ওই যে আগে একদম মুভ করতেই পারি নাই, এখন অনেকটা সহজ হয়ে গেছে। আগে এক সাইডে শুইতে হইতো, বাম দিকে শুইতে হইতো, ডান শোল্ডারে, ডান দিকে শুইতে পারি নাই। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আপনার ডান দিকেও শুতে পারি, কিন্তু ওইটা হাতটা মানে ব্যান্ড করে ওই যে যেমন কোথাও চুলকানো বা পিছন দিকে নেওয়া, এরকম নেওয়া যাচ্ছে না, বা কোনো কিছু কোনো মানে জ্যাকেট ট্যাকেট পরা বা খোলা উপরের দিকে উঠানো, এইসব সময় একটু বেশি কষ্ট হয় আর কি। এখন আগে মতিন সাহেব, এখন আপনার সিচুয়েশন কি? এখন আপনি কি করতে পারেন? সেগুলো আগে করতে পারতেন না, কিন্তু এখন আপনি কি করতে পারেন? আগে অনেকটা মানে কিছুটা পারি আর কি, আগের থেকে থেরাপি নেওয়ার পরে। জি, তাহলে এখন সমস্যা কি হচ্ছে আপনার? না, এখন মানে পুরাপুরি যায় না আর কি, পুরাপুরি যায় না। থেরাপিস্ট আমার তো ইন্স্যুরেন্সে যে পরিমাণ দেওয়ার কথা আরো বেশি দিতে চাইছিল, কিন্তু এটা সম্ভব হচ্ছে না আর কি, ওনারা বলছিল আর কি। এখন আমি বুঝতে পারছি। বললো যে ইন্স্যুরেন্স ওই যে পেইন কিলার দিছিল আর কি, পেইন কিলার বেশি খাইলে আবার কিডনির সমস্যা, এই কথা বললো আর কি। তো বললো যে আপনি এক্সারসাইজ করতে থাকেন। মতিন সাহেব, আপনার এটা আমি বুঝে ফেলছি। সো বেসিক্যালি এখন যেটা হচ্ছে যে আপনি যেহেতু থেরাপি নিয়ে উপকার পাচ্ছিলেন, আপনার থেরাপি যেহেতু ইন্স্যুরেন্স একটা লিমিট থাকে যে কতটুকু কভার করতে পারে, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে ফ্রোজেন শোল্ডার কিন্তু মাসের পর মাস এই রোগটা যেহেতু থাকে, আমাদের সময় দিতে হয়, এটা আস্তে আস্তে যাবে। তো ঠিক সময়টাই আপনাকে দিতে হবে, কিন্তু আপনাকে ব্যায়াম নিয়মিত চালিয়ে যেতে হবে। কিছুক্ষণ আগে যেটা বললাম আগের দর্শকের বেলায়, যে তাকে ব্যায়াম চালিয়ে যেতে হবে, সে ক্লিনিকে যাক বা না যাক প্যান্ডেমিকের জন্য। সো আপনার ক্ষেত্রে সেম জিনিসই, আপনাকে যে ব্যায়ামগুলো করানো হয়েছিল এতদিন, এবং আপনি যেহেতু বেটার ফিল করছেন আস্তে আস্তে, সেই সেম এক্সারসাইজ গুলো আপনি বাসায় করতে থাকবেন, দেখবেন যে আস্তে আস্তে সময় দিতে হবে, আস্তে আস্তে খুলে যাবে। আরেকটা আপনাকে আমি টিপস দিয়ে রাখি, সেটা হচ্ছে জানুয়ারি 1 থেকে ইন্স্যুরেন্স গুলো আবারও
ব্যাক টু জিরো হয়ে যায়। তার মানে কি জানুয়ারি 1 তারিখ থেকে আবার আপনাকে ইন্স্যুরেন্স কভার করবে। আপনার যে থেরাপি যদি প্রয়োজন মনে হচ্ছে যে যেটা এতদিন কভার করেনি, সেটা আপনি আবার জানুয়ারি 1 তারিখের পর থেকে পাবেন। তো কিছুদিন পর থেকে আপনি আবার শুরু করতে পারেন আপনার থেরাপি, যদি আপনার মনে হয় যে প্রয়োজন। জি, ধন্যবাদ ডক্টর ইমরুল। দর্শক নিশ্চয়ই আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আর কেউ আছে কিনা? আর কেউ কি আছেন লাইনে? হ্যাঁ, একজন আরো আছেন দর্শক। দর্শক ফোনে কে আছেন? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি শাহ আহমেদ ওয়াইফ বলছি। আমার হাজবেন্ড, হ্যাঁ শাহ আহমেদ বলছি। আমার হাজবেন্ড ব্রেন স্ট্রোক হয়ে প্যারালাইজড হয়ে গেছেন, রাইট সাইড পুরো ড্যামেজ, কথাও বলতে পারতো না। তো থেরাপি দেওয়াতে এখন কথাটা বলতে পারে, আর হাঁটতে একটু একটু করে হাঁটে, কিন্তু হাত টাত কোনো কিছুই আসে নাই। থেরাপি চালিয়ে যাচ্ছি। তো এখন আমি চাচ্ছি কোন ভালো ডাক্তার, একজন থেরাপি ভালো হলে আমার একটু ফোন নাম্বার যদি দেন তাহলে আমি এটা করতে পারি। জি, আপনি কোথায় থাকেন? আমি জামাইকাতে থাকি। আমি 187-এ এক থেরাপি আছে, ওনাকে ওইখানে যাচ্ছি, কিন্তু ডাক্তার নাই, ওনাকে জাস্ট থেরাপি করাচ্ছে। জি, আচ্ছা। আর আপনার হাজবেন্ড স্ট্রোক কবে হয়েছিল? আজকে 9 মাস হয়ে গেল। আই সি। আচ্ছা, এবং ওনার ইন্স্যুরেন্স কি এখন? হেলথ ফার্স্ট, মেডিকেয়ার। জি, আচ্ছা। তাহলে আমি আপনাকে বলি যে যেহেতু আপনি বলছেন যে ওনার কথা বলার, হাঁটা চলার এবং হাতের কাজ তিনটাতেই সমস্যা ছিল, এবং রাইট সাইডে সাধারণত আপার বডিতে বা আমরা হাতের যে সমস্যাগুলো এটা বেশি দেখি, অনেক সময়তে এটা দেখি। এখন আপনি কয়েকটা জিনিসই করতে পারেন। আপনি 3 রকম থেরাপি ওনার জন্য একসাথে চালিয়ে যেতে পারেন ওনার ইন্স্যুরেন্স দিয়ে। আপনি স্পিচ থেরাপি নিতে পারেন ওনার কথা বলার জন্য, যতদিন পর্যন্ত ওনার কথা বলা, চাবানো, খাওয়া, গিলা এগুলো নর্মাল না হয় ততদিন পর্যন্ত উনি স্পিচ থেরাপি পেতে পারেন। ওনার হাতের কাজের জন্য অকুপেশনাল থেরাপিস্ট আপনাকে নিতে হবে, এবং ওনার ফিজিক্যাল থেরাপি চলতে থাকবে হাঁটা চলার জন্য, যতদিন পর্যন্ত উনি ইন্ডিপেন্ডেন্টলি বা একা একা সেফলি সিকিউরলি ঘরের ভিতরে এবং ঘরের বাইরে হাঁটা চলার জন্য যতদিন না করতে পারে ততদিন ফিজিক্যাল থেরাপি ওনার চলতে থাকবে। মনে রাখতে হবে যে ওনার কেস কিন্তু ভিন্ন। স্ট্রোকের ক্ষেত্রে কিন্তু ইন্স্যুরেন্সের সাধারণত কোনো লিমিট থাকে না, যতদিন পেশেন্টের প্রয়োজন হয় ততদিন কিন্তু ইন্স্যুরেন্স চালিয়ে যায়। আরেকটা যেটা আমি আপনাকে বললাম কিছুক্ষণ আগে, অকুপেশনাল থেরাপিস্ট এবং স্পিচ থেরাপিস্টের শরণাপন্ন হন, তখন কি হবে ওনার যে 3টা সমস্যা হাতের, পায়ের এবং কথা বলার একই সাথে কিন্তু কাজ হচ্ছে, এবং একই সাথে থেরাপি নিলে উনি আরো অনেক আশা করি যে বেটার ফিল করবেন বা ভালোর দিকে যাবেন। দর্শক ফোনে কে আছেন? দর্শক ফোনে কে আছেন? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মাহফুজ বাবর ব্রুকলিন থেকে বলতেছি। জি বলুন মাহফুজ সাহেব। হ্যাঁ, আমি ফোন করছি আমার ব্যাক পেইনের ব্যাপারে কথা বলার জন্য। আমার পিঠে ঠিক আপনার আর্মের নিচেই, শোল্ডারের একটু নিচে কেন জানি ব্যথা শুরু হয়েছে। আপনার মাস 6 হয়েছে, কিন্তু এই ব্যথাটা যায় না, একই জায়গায় ব্যথা করে। যখন আমি ছেক নিই তখন একটু ভালো লাগে, লাইক গরম যদি কোনো কিছু দিয়ে যদি ছেকা দিই তখন ভালো লাগে, কিন্তু পরবর্তীতে আবার সেই ব্যথা চলে আসে। জি, আপনি কি এখন আমি ডাক্তার, বয়স 42। আপনার কি কাজ করেন? আমি ট্যাক্সি চালাই। আচ্ছা, ইমরুল কোনো প্রশ্ন করতে চান কিনা? আপনার যে জায়গায় ব্যথার কথা বলছেন সেখানে সাধারণত কিন্তু ব্যথা হয় না মানুষের, এবং ব্যথা হলে আমি আমার বেশিরভাগ পেশেন্টেরই দেখছি যে এটা হচ্ছে ব্যাড পশ্চারের জন্য, যখন আপনি ঘন্টার পর ঘন্টা খারাপ পজিশনে বসে থাকেন, বা যেরকম আপনার বেলায় যখন আপনি ট্যাক্সি চালাচ্ছেন তখন কিন্তু ঘন্টার পর ঘন্টা হয়তো আপনি একই পজিশনে বসে আছেন, বা হয়তো ডান দিকে ঢালান দিয়ে বসে আছেন বা বাঁ দিকে ঢালান দিয়ে বসে আছেন। তো তখন কি হচ্ছে যে ওই মাসল গুলো আপনার অনবরত স্ট্রেস পড়ছে বা চাপ পড়ছে মাসল গুলোর উপর। তো অনেক সময় যদি আপনার বাসায় কেউ থাকে যে ফিল করে দেখতে বলেন যে মাসল গুলো কি শক্ত হয়ে আছে কিনা, মাসল গুলো কি অনেকটা গোটা বেঁধে আছে কিনা, বা অনেকটা আমরা বলি নট, যে মানে অনেকটা বাঁধা, নট বাঁধার মতো ওরকম শক্ত হয়ে আছে কিনা। তো যদি ওরকম কিছু দেখেন তাহলে এটাকে আমরা বলি ট্রিগার পয়েন্টস, এবং ট্রিগার পয়েন্টস হওয়াটা খুব কমন যখন আপনার পুর পশ্চার থাকে, আপনার স্ট্রেস বেশি থাকে, এবং আপনার শোয়ার পজিশন, বসার পজিশনে যদি ঠিক না থাকে। তো এটা ঠিক করা যায়। এটা প্রথমে তো আমাদের জানতে হবে যে এক্স্যাক্টলি কি, এটা ক্লিনিকে দেখলে আপনাকে বোঝা যাবে। তো বললাম যে এই
জায়গাটাতে সাধারণত কিন্তু মানুষের ব্যথা থাকে না। তো না দেখে বলা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে ওরকম কিছু যে আপনার ট্রিগার পয়েন্ট রয়েছে। যদি ট্রিগার পয়েন্ট থেকেই থাকে তাহলে আপনি ফিজিক্যাল থেরাপিস্টকে দেখান, বিশেষ করে এমন ফিজিক্যাল থেরাপিস্ট যে ট্রিগার পয়েন্টের উপর কাজ করতে পারবে। ধন্যবাদ, ধন্যবাদ ডক্টর ইমরুল। দর্শক, নিশ্চয়ই আপনি বুঝে গেছেন যে কি করতে হবে। আশা করি যদি এটা অনুসরণ করেন তাহলে অবশ্যই উপকার পাবেন। দর্শক, কে আছেন? পরিচয় দিয়ে প্রশ্ন করুন, শুনতে পাচ্ছি আপনাকে। আমি ব্রঞ্জ থেকে বলছি, ইমন আজিজ। জি ইমন, বলুন। ফেডি লিভার, ডাক্তার বলছে আমি কোনো পেন কিলার খাইতে পারবো না। বলুন। বলছে পেন কিলার খাইতে পারবো না। এখন আমার কোনো ফ্রি ডায়াবেটিস নাই। ডাক্তার আমার ডায়াবেটিস এর ওষুধ দিছে, সাথে আমার স্টোবাস্টিন যে কোলেস্টেরল মেডিসিন দিছে। এখন কি আমি ব্যথা কোথায়? জি, আপনার ব্যথা কোথায়? ব্যথা নাই, আমার যে ফেডি লিভার বলছে। হ্যাঁ, ফ্যাটি লিভার। কিন্তু আজকে আমরা দর্শক ব্যথা নিয়ে কথা বলছি। যদি আপনার কোনো ব্যথার সমস্যা থাকে আপনি আমাদেরকে বলতে পারেন। আমার মনে হয় যে এটা আমাদের আজকের অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট না। দর্শক, আজকে আমরা কথা বলছি এই সময়ের ব্যথা বেদনা নিয়ে, বিশেষ করে শীতকালীন ব্যথা বেদনা যদি থাকে সেগুলো নিয়ে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন। এবং আমাদের সাথে উপস্থিত আছেন ফিজিওথেরাপিস্ট ডক্টর ইমরুল কবির। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কে আছেন? আমি আবু তাহের বলছি, ফিলাডেলফিয়াতে। জি, আমি আবু তাহের, ফিলাডেলফিয়া থেকে, বীর মুক্তিযোদ্ধা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন, কি জানতে চাচ্ছেন? আমি আমি আমার বয়স 66। আমি আপনার ব্লাড প্রেশার আছে। আমার রাত্রে ঘুমানোর সময় মাঝে মাঝে আমার পায়ের মাসল ক্যাচ হয়ে যায়, আর মাঝে মাঝে এক সাইডে কাটা হয়েছিল, ওই হাতগুলা হেভি পেইন করে, আবার উল্টে অপোজিট গেলে আবার পেইন কমে। এই প্রশ্নটা জানতে চাইছি। জি জি, আপনি দুটো প্রবলেমের কথা বললেন। একটা হচ্ছে আপনার পায়ের ব্যথা হচ্ছে শোয়ার সময়। তো মনে হচ্ছে শুনে যে আপনার হয়তো মাসল ক্র্যাম্পিং হয়। তো মাসল ক্র্যাম্পিং আপনার বিভিন্ন কারণে হতে পারে। আপনার ডিহাইড্রেশনের জন্য হতে পারে, আপনার যদি ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স থাকে সোডিয়াম পটাশিয়ামের, সে কারণে হতে পারে। আপনার ক্যালসিয়াম যদি খুব বেশি থাকে, ক্যালসিয়াম যদি আবার খুব কমও থাকে তখনও হতে পারে। আপনার যদি ব্লাড সার্কুলেশনের প্রবলেম থাকে সেটার জন্য হতে পারে। আবার যদি আপনার এনভায়রনমেন্ট, মানে আপনার রুমের টেম্পারেচারটা খুব বেশি ঠান্ডা থাকে, শীত থাকে, সে কারণে হতে পারে। তার মানে হচ্ছে যে এটা অনেকগুলো কারণে হতে পারে। তো সবচেয়ে বেস্ট হবে যে আপনার ডক্টরকে ডিটেলস বলা, উনি সেই অনুযায়ী আপনাকে তখন পরীক্ষা করে চিকিৎসাটা দিতে পারবে। আর শোল্ডার ব্যথা কথা বলছেন, শোল্ডারের ব্যথার অনেকগুলো কারণ হতে পারে। এখন আপনার ক্ষেত্রে কি কারণে হচ্ছে সেটা আপনার ডক্টর বা থেরাপিস্ট বা নিউরোলজিস্ট বা অর্থোপেডিক ডক্টর দেখে তারপর আপনাকে বলতে পারবে যে হ্যাঁ এই কারণে ব্যথাটা হচ্ছে এবং এটা চিকিৎসাটা আপনাকে এটা করতে হবে। তো আমার মনে হয় যে আপনি ডক্টরের সাথে ডিটেলস কথা বলেন। জি, ধন্যবাদ ডক্টর ইমরুল। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আমাদের অনেক দর্শক অপেক্ষা আছেন। হ্যালো, দেখি কে আছেন। হ্যালো দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি কুইন্স থেকে বলছি। আমি বলছি আমার 20 বছরের মেয়ে আছে, সে মানে লেখাপড়া করে, তো বেশিরভাগ এখন বাসায় লেখাপড়া করতেছে। ওর মাঝে মাঝে ওই নেক বোন আছে না, তার একটু নিচে, মানে 2 ইঞ্চি নিচে চেস্টের যেটা উপরে, সেটা সব সময় ব্যথা বলে। ওখানে একটা ব্যথা হয়, আবার একটু বাসায় একটু এক্সারসাইজ করলে ক্রাম্পের মতো, যে পাঁজরের ক্রাম্পের মতো ওঠে। একটু দৌড়াদৌড়ি বাসায় করলে ওই ক্রাম্পের মতো ওঠে ওরে, ব্যথাটা হয়। আর এই ব্যথাটা যে আছে চেস্টের রাইট সাইডে, এটা কিসের ব্যথা? এটা কি? আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? যে 1 মাস থেকে হচ্ছে, সব সময় এটা থাকে, সব সময় অল্প পরিমাণে। জি, আপনার মেয়ের বয়স যেহেতু কম, উনি বাসা থেকে কি ক্লাস করছে এখন? উপর হয়ে ল্যাপটপে, কম্পিউটারে এভাবে কি ক্লাস করছে? জি হ্যাঁ, বেশিরভাগ বসে বসে কাজ করে, তো ফ্লোরের মধ্যে বসে বা বেডের মধ্যে বসে, ও পাল্টি মেরে বসে, মানে ওই চেয়ারে বসে না, বেশিরভাগ ওই পা ঝুলায়ও বসে না, পাল্টি মানে বসে যেভাবে বসে না মানুষ, পা ভাঁজ করে বসে থাকে। ওর কারণে হচ্ছে না, আবার ফাস্টও করে বেশি, মানে ওই রাত্রে 8টার সময় খাবে, তার সকাল 12টা ব্রেকফাস্ট 12টার দিকে করে, বুঝছেন? তার কারণে হচ্ছে নাকি, আর 1 মাস থেকে এই ব্যথাটা হচ্ছে। তা এটা কিসের ব্যথা?
জি, আচ্ছা, ধন্যবাদ। প্রথমত ধন্যবাদ আপনার আপনার মেয়ের প্রশ্নের বয়স জন্য। অনেক কম। হুম, জি, হুম, আপনার মেয়ে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য এবং আমার মনে হয় যে এটা খুবই সময় উপযোগী প্রশ্ন। আমি বলব কিছুক্ষণ পরে কেন। প্রথমত আপনার মেয়ের বয়স খুবই কম, মাত্র 20 বছর বয়স, কলেজ গোয়িং এবং যেটা হচ্ছে এখনকার সময় সেটা হচ্ছে যে যেহেতু কলেজ বন্ধ, বাসা থেকে সবাই ক্লাস করছে। দেখা যাচ্ছে যে ল্যাপটপের সামনে, কম্পিউটারের সামনে, ফোনের সামনে সারা নেটফ্লিক্স, ইউটিউব এবং সবকিছুই হচ্ছে স্ক্রিনের সামনে। এবং যেটা বলছেন যে আপনার মেয়ে বেশিরভাগই ফ্লোরে বা বিছানাতে শুয়ে শুয়ে ক্লাসগুলো করে। তো এটা হচ্ছে মেইনলি পশ্চারাল পজিশনাল। তার পশ্চার পজিশন ঠিক না। তাকে তো বসে কাজ করতে হবে, মানে স্ট্রেট বসে। কারণ আমাদের বডির তো নিজস্ব একটা নরমাল পশ্চার থাকে, একটা পজিশন থাকে। এখন যদি আপনি ঘন্টার পর ঘন্টা অ্যাবনরমাল পজিশনে বসে থাকেন বা শুয়ে থাকেন, তখন অবশ্যই মাসলের উপর চাপ পড়বে এবং জয়েন্ট এবং বোনের উপর চাপ পড়বে। তখন দেখা যাচ্ছে যেখানে চাপ পড়ছে সেই সমস্ত জায়গাগুলোতে ব্যথা শুরু হয়ে যাচ্ছে। তো এটা পিওরলি পশ্চারাল। তো আমি বলবো যে প্রথমে ওনাকে যেটা সবচেয়ে ভালো অভ্যাস সেটা হচ্ছে ডেস্কে বসে লেখাপড়া করা। লেখাপড়ার কাজটা হচ্ছে ডেস্কে বসে, বিছানায় শুয়ে না, ফ্লোরে বসে না। তো এটা ওনাকে অভ্যাস করতে হবে, খুবই ইম্পর্টেন্ট। যেরকম খাবার জায়গা হচ্ছে ডাইনিং টেবিল, তো এখন আমরা ফ্লোরে বসে এবং বিছানাতে শুয়ে খাই না। তো এই জিনিসগুলো ওনাকে অভ্যাস করতে হবে যে যেই কাজটা যেই জায়গায় করা উচিত সেখানে। আরেকটা হচ্ছে যে এই যে যে কোন পজিশনটা ওনাকে মেনটেন করতে হবে, এটা কিন্তু যেহেতু সে ইয়াং, কলেজ গোয়িং, সে কিন্তু গুগল করলেই পাবে। একটা নির্দিষ্ট একটা কিন্তু পজিশন থাকে যে কম্পিউটারের মনিটরটা আই লেভেলে থাকতে হবে, এলবো কতটুকু বেন্ড থাকতে হবে, আমাদের হিপ জয়েন্ট, আমাদের নি জয়েন্ট কতটুকু বেন্ড থাকতে হবে, আমাদের লাম্বার বা আমাদের যেটা কোমরের নিচের অংশটুকু ওইটাতে কিরকম ভাবে সাপোর্ট দিতে হবে, এবং আমাদের শোল্ডার এবং ঘাড় কোন পজিশনে থাকতে হবে। তো সেগুলোর ছবি দিয়ে সম্পূর্ণ ডিটেলস দেওয়া থাকে, ইন্টারনেটে সার্চ করলেই পাওয়া যায়। এবং আজকাল কিন্তু অলরেডি কলেজ থেকে বলে দেওয়া হচ্ছে এটা স্টুডেন্টদেরকে, হাই স্কুল থেকে কলেজ থেকে বলে দেওয়া হচ্ছে। এটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে যে বললেন যে খুব অনিয়ম, তো ওনাকে একটা রুটিনে আসতে হবে। হেলদি লাইফের জন্য, পেইন ফ্রি লাইফের জন্য সবাইকে একটা হেলদি রুটিন মেনটেন করতে হবে। এখন যদি আনহেলদি রুটিনে, অবশ্যই আনহেলদি লাইফস্টাইল, বিভিন্ন রকম ব্যথা বাড়বে, সমস্যা বাড়বে। এখন এই প্রশ্নটা কেন সময় উপযোগী, কারণ রিসেন্টলি করোনার মধ্যে আমরা যেটা দেখলাম যে যেহেতু স্কুলের কলেজের সবগুলো ক্লাস বাসায় হচ্ছে, অনেক ইয়াং ছেলেমেয়েরা আসছে নেক পেইন আর ব্যাক পেইনের জন্য, যেগুলো আমরা আগে কখনো পাইনি। খুবই কমন। এমনকি 13, 14, 15 বছরের ছেলেমেয়েরা নেক পেইন এবং ব্যাক পেইন এক্সট্রিমলি কমন। আরেকটা যে জিনিসটা আমার খুবই কনসার্ন করে সেটা হচ্ছে তাদের পশ্চার, এত কম বয়সে এত পোর, এত খারাপ পশ্চার, ঘাড় সামনের দিকে আগানো থাকে। ঘাড়ের যে সমস্ত সমস্যাগুলো আমাদের দেখার কথা বয়স্কদের বেলায়, সেটা কম বয়সীদের বেলায় দেখছি আমরা। কেন? ঘাড় উপর করে ঘন্টার পর ঘন্টা তারা ফোন ইউজ করছে, ল্যাপটপ ইউজ করছে, ট্যাবলেট ইউজ করছে, এবং এই অভ্যাসগুলো দূর করতে হবে। সো আমার মনে হয় যে তাদেরকে অ্যাওয়্যার করা যে এই সমস্যাগুলো কিন্তু যদি তারা সলভ না করে, দিনের পর দিন এরকম যদি চলতে থাকে, ব্যাড হ্যাবিচুয়াল পশ্চার যদি যদি তারা কন্টিনিউ করতে থাকে, ইভেন্চুয়ালি এটা পার্মানেন্ট বড় কোনো সমস্যাতে তারা পড়তে পারে ইন দ্য ফিউচার। সো তাদেরকে এটা অ্যাওয়্যার করা অ্যাকচুয়ালি। জি, ধন্যবাদ ডক্টর ইমরুল। আমি আসলে এই প্রশ্নগুলি করতে চাচ্ছিলাম। আপনি খুব সুন্দরভাবে এটার বিস্তারিত বলে দিয়েছেন যে যারা ল্যাপটপ ইউজ করছেন, কম্পিউটার ইউজ করছেন, যারা বিভিন্ন অনলাইন ক্লাস করছেন, তাদের বসার জায়গাটা কেমন হবে, কিভাবে বসতে হবে, এবং এই যে ঘন্টার পর ঘন্টা আমরা যে স্ক্রিন টাইম কাটাচ্ছি সেটার কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, এবং আমরা যদি ফোন ইউজ করছি বা ল্যাপটপ ইউজ করছি এবং নিচের দিকে তাকিয়ে তাকিয়ে যখন ব্যবহার করছি, সেটা একটা এই যে ইয়াংকে একদম কিশোর কিশোরীদের মধ্যে এই সমস্যাটা তৈরি হচ্ছে। এবং ডক্টর ইমরুল তার অভিজ্ঞতা বললেন দর্শক, এবং বললেন যে এটা যদি আপনারা না মানেন এবং এটা থেকে যদি এখনই বিরত না থাকেন, সেক্ষেত্রে কিন্তু এটা একটা স্থায়ী সমস্যায় রূপ নিতে পারে, যেটা অবশ্যই একটা ভয়ঙ্কর বিষয়। তো ডক্টর ইমরুল, আমি এই বিষয়টা আরেকটু বিস্তারিত শুনতে চাই, যেহেতু এটা একটি সময় উপযোগী বিষয়। এক্ষেত্রে আসলে আপনি বসার বিষয়গুলি বলছিলেন এবং বলছিলেন যে কিভাবে চলতে হবে। তো যারা অনেক ছোট, ধরেন 7-8 বছর, 14 বছর, 13 বছর, এদেরকে আমরা কিভাবে অভ্যাস করতে পারি, বা এটা যখন করছে পরবর্তীতে কোনো ব্যায়াম আছে কিনা বা কোনো এক্সারসাইজের বিষয় আছে কিনা যেটা ঘরে করলে তারা এটা থেকে কিছুটা হলেও মুক্তি পেতে পারে? কারণ আমরা তো জানি না যে প্যান্ডেমিক কখন শেষ হবে। তারা অনেকেই জিমে যেতে পারছে না, পার্কে যেতে পারছে না। তার উপর এখন আবার আইস পড়া শুরু হয়েছে, তো ঘরে বাইরেও আমরা তাদেরকে যেতে দিতে পারছি না। তাহলে আমরা কিভাবে বিষয়টাকে মিনিমাইজ করতে পারি, যদি একটা উপায় বলেন? জি, অবশ্যই। সো একটা হচ্ছে যে একটা নির্দিষ্ট জায়গা তৈরি করা লেখাপড়ার জন্য।
বা কাজের জন্য যারা ওয়ার্ক ফ্রম হোম করছেন তাদের। তো ডেস্কটা যে বললেন যে বিভিন্ন এজ গ্রুপের কথা বললেন আপনি কিছুক্ষণ আগে, 7-8 বছরের বাচ্চা থেকে শুরু করে টিনেজার বা কলেজ গোয়িং, তো তাদের কিন্তু ওই ডেস্কটাও এজ অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে। এখন যেরকম ফর এক্সাম্পল একটা 7-8 বছরের বাচ্চা কিন্তু একটা বড় মানুষের ডেস্কে বসতে পারবে না, তার তখন পশ্চার ঠিক থাকবে না। তো সেই জন্য দেখবেন যে মার্কেটে এখন সে অনুযায়ী ফার্নিচার পাওয়া যাচ্ছে, যে বাচ্চাদের চেয়ার বাচ্চাদের সাইজের জন্য, বড়দের চেয়ার বড়দের সাইজের জন্য। তো বসাটা খুবই ইম্পর্টেন্ট। বসার ক্ষেত্রে পা সবসময় মাটিতে থাকতে হবে, মাটিতে লাগতে হবে, এটা একটা। হাঁটু 90 ডিগ্রিতে থাকতে হবে, আমাদের হিপ জয়েন্ট 90 ডিগ্রিতে থাকতে হবে, আমাদের মেরুদণ্ড সোজা থাকতে হবে। শোল্ডার, যেটা আমি সবসময় বলি যে বাইরের দিকে থাকতে হবে, তার মানে কি আমাদের বুড়ো আঙ্গুলগুলো যদি আমরা বাইরের দিকে নেই, শোল্ডার দেখবেন যে খুলে আসছে, চেস্টটা খুলে আসছে, চেস্টের মাসলটা স্ট্রেচ হচ্ছে। তো এটা হচ্ছে নরমাল পজিশন। তারপর হবে যে আমাদের মাথাটা পিছনের দিকে যাবে, থুতনিটা ভিতরের দিকে যাবে, এটা হচ্ছে আমাদের নরমাল পজিশন। এবং এই পজিশনে তখন দেখা যাবে যে আমাদের মেরুদণ্ডে, ঘাড়ের, কোমর, পিঠে কোনো সমস্যা হচ্ছে না। এখন এই পজিশনটা প্রথম ধরার কিন্তু খুব কষ্টকর, বিশেষ করে যখন আপনি সারা দিনে 4-5-6 ঘন্টা এরকম ক্লাস করছেন বা কাজ করছেন। তো সেই জন্য আপনি যেটা করতে পারেন যে আপনার সামনে একটা ঘড়ি রাখবেন। যখনই আপনার টাইম দেখার সময় হচ্ছে, ফর এক্সাম্পল এখন 12:30 বাজছে, তো টাইম দেখছেন, তখনই আপনি টাইম দেখার সাথে সাথে আপনার পস্চারটা ঠিক আছে কিনা সেটাও চেক করলেন। তো সাধারণত আমাদের টেন্ডেন্সি থাকে প্রতি আধা ঘন্টা 1 ঘন্টা পর পর টাইম দেখি, সাথে সাথে ওই টাইমের সাথে সাথে পস্চারটাও চেক করবেন। আরেকটা বিষয় হচ্ছে টাইম, বলবো যে আপনার সেলফোনে বা একটা টাইমার ইউজ করে এভরি 30 মিনিটস আপনি একটা টাইমার সেট করেন। 30 মিনিট স্ট্রেট বসে থাকার পর কিন্তু শরীর এমনিতেও টায়ার্ড হয়ে যায় বা আমাদের মেরুদণ্ডের মাসলস গুলো টায়ার্ড হয়ে যেতে পারে। তখন কি করবেন, দাঁড়িয়ে আপনি কিছু হাঁটাচলা করলেন 5 মিনিটের জন্য, বা কিছু স্ট্রেচিং এক্সারসাইজ করলেন। স্ট্রেচিং এক্সারসাইজের মধ্যে আমরা সবসময় শোল্ডার স্ট্রেচিং এক্সারসাইজ, মাথার পিছনে হাত নেওয়া। এই পজিশনে আমি সবসময় বলি যে গভীর নিঃশ্বাস নেওয়া। নিঃশ্বাস নেওয়ার সময় খেয়াল রাখবেন যে যত বেশি বাতাস নিয়ে আপনি আপনার বুক এবং পেট বেলুনের মতো ফুলাতে পারেন, ধরে রাখেন 10 সেকেন্ড। তারপর আস্তে আস্তে মুখ দিয়ে, জোরে না, আস্তে আস্তে মোমবাতি নিভানোর মতো মুখ দিয়ে আস্তে আস্তে নিঃশ্বাসটা ছাড়বেন। তখন দেখবেন যে আপনার লাংস গুলো এক্সপ্যান্ড হচ্ছে, আপনি অনেক বেশি অক্সিজেন নিচ্ছেন, আপনি রিল্যাক্সড ফিল করছেন। এরকম 4 বার ডিপ ব্রিথিং করবেন স্ট্রেচিং, শোল্ডার স্ট্রেচিং এক্সারসাইজের সাথে। এছাড়া হাত উপরে নিয়ে আপনার এলবো স্ট্রেট রেখে আপনি সাইড টু সাইড বেন্ড করেন, আপনি বডি টুইস্ট করেন, তখন আপনার মাসল গুলো কিন্তু এতটা টায়ার্ড ফিল হবে না। এবং তখন দেখা যাচ্ছে যে আপনি যে সমস্ত জয়েন্টস গুলো বা মুভমেন্টস গুলো সচরাচর করেন না, সেগুলো করাতে আপনার জয়েন্টস গুলো হেলদি থাকবে, মাসলস গুলো আপনার স্ট্রেচেবল থাকবে বা ফ্লেক্সিবল থাকবে। তো এটা হচ্ছে কিছু কিছু টিপস। এছাড়াও যেটা আমি বলছিলাম কিছুক্ষণ আগে, যে আপনার প্রপার যে ডেস্কের পজিশন, সেটা কিন্তু আপনি গুগল সার্চ করলে, গুগলে এখন অনেক ধরনের ছবি পাওয়া যায়, সেখানে আপনার প্রপার ওখানে সেটআপটা দেওয়া থাকে ছবি সহ। সেটাই। ধন্যবাদ ডক্টর ইমরুল খুব বিস্তারিত বিষয়টি বলার জন্য। দর্শক, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছি। ডক্টর ইমরুল, আমাদের সাথে দুজন দর্শক আছেন, আমরা দুটো ফোন একসাথে নিতে চাই, নিয়ে একসাথে উত্তর দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। জি, আসসালামু আলাইকুম। হাসান বলছিলাম ব্রুকলিন থেকে। জি হাসান সাহেব, প্রশ্ন করুন। জি, আমার আসলে ব্যাক পেইন নাই, কিন্তু আমি 10 মিনিটের জন্য বিছানায় বা আপনার সোফাতে বসতে পারি না। বসলে মানে যে অংশটুকু আমার বিছানার সাথে টাচ করা থাকে, আমি খুব মানে যন্ত্রণা ফিল করি, আমাকে সরে বসতে হয়। মানে আমি এটা বুঝতেছি না এটা কি জন্য হচ্ছে। জি, আমি ব্যথা সম্বন্ধে কিন্তু এতটা বুঝতে পারিনি, আপনি আরেকটু বলবেন যে আপনার ব্যথাটা অ্যাকচুয়ালি কোথায় এবং কি ফিল করেন? অ্যাকচুয়ালি আমার কোনো ব্যাক পেইন নাই, বাট আমি যখন কোথাও টাচ করে বসি, লাইক সোফায়, বিছানায় বা চেয়ারে, তখন আমি 10 মিনিটও বসে থাকতে পারি না। আমার মনে হয় যে অংশটুকু টাচ করা থাকে সোফার সাথে, ওই অংশটুকু মনে হয় গরম হয়ে গেছে বা খুব যন্ত্রণা ফিল করি। এটা ব্যথা অনুভব না, কিন্তু মানে জ্বলছে। আপনি কি জ্বালা পোড়া ফিল করছেন? বার্নিং সেন্সেশন? হ্যাঁ, বার্নিং এর মতো। জি জি। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। দর্শক, আপনি আমাদের সাথে থাকুন, আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। হ্যালো দর্শক, কে আছেন? হ্যালো হ্যালো হ্যালো, জি বলেন, আপনি প্রশ্ন বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ফাতেমা খাতুন আটলান্টা থেকে বলতেছি। আমার বয়স 60 বছর আর কি। আমার ডায়াবেটিস, কোলেস্টেরল, প্রেসার আছে। আমার বুক ধড়ফড় করে। আর ধরেন 8 বছর পর্যন্ত আমি বেনলাক্স খাইতেছি।
এখন বয়ানলাস খাওয়াতে আমার বুক ধড়ফড় কমছে। হ্যাঁ, এখন ব্যথার কোনো সমস্যা আছে কি? ব্যথার সমস্যা আছে, হাতে ব্যথা। হ্যাঁ, হাতে ব্যথা, আর আমার বুকও মাঝে মধ্যে ব্যথা করে, ফিডও মাঝে মধ্যে ব্যথা করে, হাতও ব্যথা করে। এখন আমি কি পেন কিলার খাইতে পারবো? আর আমি ব্যানলাক্স খাইতেছি বুক ধড়ফড়ের জন্য, কিন্তু 8 বছর পর্যন্ত খাইছি। এখন ওইটা না খাইলে আমি অসুস্থ হয়ে যাই। জি, আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। তাহলে আমি দুটো প্রশ্নের উত্তর দিচ্ছি। আমাদের প্রথম দর্শকের প্রশ্নের উত্তরটা হচ্ছে যে আপনি বার্নিং সেন্সেশন ফিল করছেন আপনার লোয়ার ব্যাক এরিয়ায়, আর মনে হচ্ছে যে আপনি বললেন যে যে অংশটুকু সোফাতে টাচ করা থাকে যখন আপনি বসে থাকেন বেশিক্ষণ, আপনি বার্নিং সেন্সেশন ফিল করেন। সো এখন এটা অনেকগুলো কারণে হতে পারে। আমার অ্যাডভাইস হবে যে আপনি ডক্টরের সাথে কথা বলেন, শরণাপন্ন হন। এটা আপনার নার্ভ প্রেশারের জন্য হতে পারে, মনে হচ্ছে যে আপনার পেরিনিয়াল নার্ভ প্রেসার পড়ছে, সেটার জন্য হতে পারে, অন্য অনেক কারণেও হতে পারে। সো ডেফিনেটলি আপনি ডক্টরের সাথে ডিটেলস কথা বলে আপনি সে অনুযায়ী চিকিৎসা নেন, কারণ আপনার এতটুকু সিমটম শুনে ডিটেলস বলা যাচ্ছে না, তো সেই জন্য আমি ফুল ডিটেইলস অ্যাডভাইস দিতে পারছি না। আমাদের দ্বিতীয় দর্শক আন্টি যেটা বলছিলেন যে আন্টির হার্টের সমস্যা আছে এবং ওনার পিঠে এবং হাতে বিভিন্ন সময় ব্যথা আসে, অন এন্ড অফ, আসে যায়। তো ওনার ক্ষেত্রে আমি সেটা বলবো যে আপনি ডক্টরের শরণাপন্ন হন, যেহেতু আপনার বলছিলেন যে অনেকগুলো শারীরিক সমস্যা এবং আপনি ব্যথা ওষুধ খেতে পারবেন কিনা। হয়তো আপনি খেতে পারবেন, আপনার কার্ডিওলজিস্ট এবং আপনার রেগুলার যে প্রাইমারি কেয়ার ডক্টর ওনাদের সাথে কথা বলেন যে আপনার যে এই সমস্যাগুলো। এবং আরেকটা জিনিস আমি বলবো আন্টির বেলায় যে আপনি লিখে রাখেন যে আপনার কোথায় কোথায় ব্যথা, কারণ আপনি ক্লিয়ার ছিলেন না যে হাতের কোন জায়গায় ব্যথা, পিঠের কোন জায়গায় ব্যথা, ব্যথা কখন আসে, কি করলে ভালো হয়, কখন বাড়ে। তো ওই ডিটেলস গুলো আপনি কিন্তু লিখে রাখবেন, লিখে রেখে ডাক্তারকে দেখাবেন, দেখানোর পরে ডক্টর সেটা সে অনুযায়ী আপনার পরীক্ষা করবেন এবং সেই অনুযায়ী আপনার যেই যে চিকিৎসা প্রযোজ্য সেটা আপনাকে প্রেসক্রাইব করবেন। তো সেইভাবে আপনি আমি বলবো যে ফলো করেন। জি, ধন্যবাদ ডক্টর ইমরুল কবির। ফাতেমা খাতুন, নিশ্চয়ই আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আপনি এই বিষয়গুলো লিখে রাখুন কোথায় কোথায় ব্যথা আছে, তারপর আপনি যখন আপনার চিকিৎসকের কাছে যাবেন তখন সুনির্দিষ্টভাবে আপনার সমস্যাটা আপনি তুলে ধরুন। এবং হাসান সাহেব, আপনাকে যেটা বলা হয়েছে যে এক্ষেত্রে আপনি জানতে চাচ্ছিলেন হয়তো শেষ দিকে যে ব্যথানাশক ওষুধ খাওয়া যাবে কিনা। আসলে এই ক্ষেত্রে রোগ নির্ণয় না করে ব্যথানাশক ওষুধ খাওয়া ঠিক হবে না। আপনি অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শক্রমে প্রয়োজনীয় যেটা পরীক্ষা নিরীক্ষা সেটা করে আপনার রোগটা সমস্যাটা কি হয়েছে সেটা অবশ্যই নির্ধারণ করতে হবে। এটা কিন্তু কোনো একটা রোগের সূচনা হচ্ছে, কিন্তু এটা হয়তো এখনো ব্যথা হয়নি, কিন্তু এটা কিন্তু সূচনার পর্যায়ে আছে। কাজে এই পর্যায়ে আমার মনে হয় যে আপনি যদি পরীক্ষা নিরীক্ষা করে এটার ব্যবস্থা এখনই নেন তাহলে কিন্তু হয়তো আপনার এই সমস্যাটা ভবিষ্যতে থাকবে না। দর্শক, ডক্টর ইমরুল কবির, আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করি ভবিষ্যতেও আপনাকে আমরা পাবো। আশা করি আজকের আপনার এই উপদেশ থেকে দর্শকরা উপকৃত হয়েছেন। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। জি, দর্শক এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজকে আমরা চেষ্টা করেছি ব্যথার সময় কি কি করণীয়, ঘরে কি ধরনের ব্যায়াম করতে পারেন, এবং সবচেয়ে বড় বিষয় যে আমরা যারা এই সময় ঘরে বসে কাজ করছি তাদের যে ধরনের সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আমার বসার অবস্থানটা কি হবে, কি ধরনের ফার্নিচার আমি ইউজ করব, এবং স্বাস্থ্যসম্মত কি ধরনের ফার্নিচারে বসে আমি কাজ করব, কি ধরনের চেয়ার টেবিল ব্যবহার করবো, সেই বিষয়গুলো আমাদের আলোচনা এসছে। আশা করি আজকের অনুষ্ঠান থেকে আপনারা উপকৃত হয়েছেন। ভবিষ্যতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।